বেঁচে থাকার মতো অবস্থায় থাকতেন না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কনফারেন্স রুমে, ডাইরেক্টর রুমে তো আরো ঘন্টার পর ঘন্টা হ্যারাসমেন্ট চলতেই থাকে। সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো ডিলিট করা হয়েছে, আমরা যেটা খুঁজে পাইনি। কনফারেন্স রুমে আমরা দফায় দফায় এখানে এই তিনটা গ্রুপ মানে অন্যভাবে নিয়ে না, গ্রুপিংটা অন্যভাবে, যা তিনটা দল। একটা হচ্ছে আমরা ডক্টররা ছিলাম, প্রশাসন ছিল, একটা গ্রুপ ছিল সমন্বয়কারীতে বেশ কয়েকজন প্রতিনিধি আমাদের এখানে ছিল, এবং বিউবিটির স্টুডেন্ট, তাদের ভিসি এবং চেয়ারম্যান ছিলেন। এই তিনটে গ্রুপের মধ্যে আমাদের সবসময় মানে কয়েকবার কনফারেন্স রুমে প্রায় রাত 10টার উপর পর্যন্ত আলোচনা হয় একটা সমাধানে আসার জন্য। আমাদের মানে কষ্ট লাগে যে আমরা যে কষ্ট করে সার্ভিস দিয়ে থাকি নিউরোসার্জারি ডিপার্টমেন্টে, আমাদের কোনো ফ্যামিলি আমরা চিন্তা করি না। আমাদের নিউরোসার্জারিতে বা আমাদের সার্জনদের সার্জারিটা একটা নেশা, আমরা বাসায় বসে থাকতে পারি না, আমাদের সার্ভিস না দিলে ভালো লাগে না, এটা আমাদের একটা পেশা, আমাদের প্যাশন। আমরা কোনোভাবেই বাসায় বসে থাকতে পারি না, তারপরও আমাদেরকে আজকে এই হার্ড লাইনে আসতে হয়েছে। আমি শুধু বলে রাখি যে আমরা ডক্টররা আমাদের দেশের, আমাদের শ্রদ্ধেয় পেশেন্টদের কোনো প্রতিপক্ষ না, আমরা তাদের সহযোগী। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যদি আমাদের এক্সিস্টেন্স না বজায় রাখতে পারি তাহলে সার্ভিস দিবে কে? আপনারা হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে জানেন, এবং এই আন্দোলন আমাদের ডাক্তারদের না, এই আন্দোলন হওয়া উচিত প্রতিটা পেশেন্টের, প্রতিটা দেশের মানুষের। কারণ ডাক্তার যদি ভালো না থাকে সার্ভিসটা দিবে কে? ডাক্তার যদি ভালো না থাকে আপনার দেশের মানুষকে সার্ভিস দিবে কে? এই জন্য এই আন্দোলন, দয়া করে মিডিয়া ভাইয়েরা আপনারা অনেক সিনসিয়ার, এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আপনারা আমাদের ভূমিকা দেখেছেন। আমরা ছাত্রদের সাথে, আমরা দেশের জনগণের সাথে, এই মেসেজটুকু শেয়ার করবেন। প্রশাসনিক ব্যর্থতার কারণে যে আমাদের উপর অন্যায়গুলো হচ্ছে বছরের পর বছর ধরে, এর দাবির প্রেক্ষিতে আজকে আমাদের হার্ড লাইন। বাবা মা তাদের ছেলেমেয়েদেরকে নাচ গান শেখাতে চাইবে না। আপনারা অবগত আছেন যে আমরা সমগ্র বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে কর্মরত নারীরা হয়রানিমূলক অপপ্রচারের শিকার হয়ে নানা ধরনের হয়রানির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। অদৃশ্য একটি ঘুষখোর সিন্ডিকেট তাদের ব্যক্তিগত প্রার্থীদের চাকরি দিতে ব্যর্থ হয়ে প্রোপাগান্ডা চালিয়েছে, তার ভুক্তভোগী হয়ে আজ আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ঘুষ কেলেঙ্কারি ধামাচাপা দিতে তারা একটা নীল নকশা তৈরি করে, যে নকশা অনুযায়ী দুর্নীতিবাজ ব্যক্তিদের সহায়তা নিয়ে ও চাকরি দিতে না পারা প্রার্থীদের উস্কানি দিয়ে বিভিন্ন মিডিয়া ও প্রতিষ্ঠানের অভিযোগ করানো হয় এবং আমাদেরকে বিভিন্ন সময় নানানভাবে হয়রানি করা হয়। বর্তমান সরকার দেশ সংস্কারের কাজ শুরু করার পর থেকে সিন্ডিকেটটি আবারও নতুন নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে এবং নতুন এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। নতুন এজেন্ডা অনুযায়ী তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত নারীদের বিরুদ্ধে হয়রানিমূলক অপপ্রচার চালানোর মাধ্যমে প্রতিষ্ঠানটির ভাবমূর্তিতে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র শুরু করে। তাদের পরিকল্পনা অনুযায়ী গত কয়েকদিনের দেশের জনপ্রিয় দুটি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মরত নারী শিল্পী, কর্মকর্তা ও বরেণ্যের সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি ব্যবহার করে মানহানিকর সংবাদ প্রচার করানো হয়েছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের সহকর্মী ও একাডেমির লাইট ডিজাইনার মোহাম্মদ জসিমউদ্দিনের দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য ও একাডেমির সাবেক সচিব জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর ছবি দিয়ে একটি ভিত্তিহীন অডিও রেকর্ডের উপর ভিত্তি করে এসব সংবাদ প্রচার করানো হয়। হয়রানিমূলক এসব মিথ্যা সংবাদ প্রচারের পর থেকে আমরা পারিবারিক ও সামাজিকভাবে অনাকাঙ্ক্ষিত হেনস্থার শিকার হচ্ছি এবং কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মরত নারী সহকর্মীদের বিরুদ্ধে প্রচারিত সকল মানহানিকর ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিম্নতর দাবিগুলো উপস্থাপন করেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মরত নারী শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানির উদ্দেশ্যে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে প্রচারিত সকল মানহানিকর ভিত্তিহীন সংবাদ অবিলম্বে প্রত্যাহার করার ব্যবস্থা নিতে হবে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মরত শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শোষণ ও নিপীড়নমূলক সকল প্রকার ষড়যন্ত্র ও কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আমাদের
আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সত্য, ন্যায় আর সুন্দরের যারা আসলে শিল্পকলা একাডেমিক একটা ইস্যু করছে, তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করা। যখন শিল্পকলা একাডেমির মতো একটা একাডেমির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, নারী কেলেঙ্কারি, এ ধরনের কথা উঠবে, তখন বাংলাদেশের কোনো বাবা মা তাদের ছেলেমেয়েদেরকে আর নাচ গান শেখাতে চাইবে না। এবং তাদের উদ্দেশ্য এটাই, বাংলাদেশ থেকে শিল্প সংস্কৃতিকে একদম ধূলিসাৎ করে দেওয়া। সেই উদ্দেশ্যে তার প্রথম স্টেপে ছিল শিল্পকলাকে আঘাত করা। যেহেতু শিল্পকলা আমরা জানি নারীরা একটু দুর্বল, নারীদের চরিত্রে সহজে কাদা ছেটানো যায়, এই ইস্যুটাকে তারা ব্যবহার করে বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার জন্য নেমেছে। এখানে কারো কোনো ব্যক্তি স্বার্থকতা, এবং যারা বলছে তারা হয়তো নিজেরাও বুঝতেছে না যে তাদেরকে ইউজ করা হচ্ছে, তাদেরকে ইউজ করে বাংলাদেশের শিল্প সংস্কৃতিটাকে ধ্বংসের দিকে এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। সেজন্যই আমাদের শিল্পকলার বিরুদ্ধে এই ধরনের নিউজ করা হচ্ছে। তা আমি মনে করি এই যে শাহিদ আপা একটু আগে বলে গেল যে এই যে ছবিগুলো ফেসবুকে বারবার ব্যবহার করা হচ্ছে বা নিউজগুলোতে, এগুলো আমাদেরই আপলোড করা ছবি, যেখানে কি কেউ কোনো প্রমাণ দিতে পারবে সেখানে আপত্তিকর কোনো কিছু আছে? আমাদের সবাই জানে শিল্পকলা একাডেমিতে এশিয়ান আর্ট বিএনাল হয়, তখন অনেক ফরেনাররা আসে, বিদেশিরা আসে, তাদেরকে আমাদের নৈশভোজের আয়োজন করতে হয়। তখন আমরা সবাই শিল্পকলার প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত থাকে। সেখানকার ছবি কিভাবে করে বলছে যেগুলো সব আপত্তিকর ছবি? এটা তো হতেই পারে না। একটা সংবাদ বস্তুনিষ্ঠ সব সত্য সংবাদ প্রকাশ করবে, যেখানে দেশের মানুষ অথেন্টিক নিউজটা পাবে। সেখানে যদি এইভাবে মিথ্যা নিউজ ছাপানো হয়, সেটা তো কখনোই আমাদের। ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের 201 নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকে, সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল। তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে। ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, যে যদি তার যেদিন অ্যাডমিশন রোগী ভর্তি হয়, শনিবারে ইমরান হসপিটালে আসে, রবিবার সন্ধ্যায় চলে যায়, কোনো ফ্যামিলি লাইফ নেই, একটানা কাজ করে। এবং এটা শুধু ডক্টর ইমরানের ঘটনা না, প্রতিটা ট্রেনি ডক্টর, প্রতিটা নিউরোসার্জন, প্রতিটা অর্থোপেডিক সার্জন, প্রতিটা ক্যাজুয়ালিটি সার্জন এইভাবেই সেবা দিয়ে থাকে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায়, তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে। এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথ ল্যাবে ছিলাম, আমি একজন নিউরোসার্জন, আমি ওদের চেয়ে একটু সিনিয়র, আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে, তারা আমাকে ভার্বালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে। ইতিমধ্যে যেহেতু 40 জনের মতো হবে, 30-40 জন, একটা গ্রুপ ডক্টর ইমরানকে 201 নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে, বেধড়কভাবে, নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে। এবং আমাকে 201 নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়। যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম, আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল? তদন্তাধীন একটা বিষয়, এখানে ডাক্তারকে আগেই খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে, এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায়, এখানে একটু বলে রাখি, যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধড়ক মেরেছে, আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে। তার কি পর্যায়ে তাকে মারতে হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি জীবনে কখনো ফেস করি না। ঢাকা মেডিকেলের মতো সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে পুরো বাংলাদেশের সব জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ থেকে রোগী আসে, সেখানে এরকম একটা ঘটনা হয়েছে। কতটা মর্মান্তিক একটা বিষয়। ডক্টর ইমরানকে যখন ডাইরেক্টর রুমে আনা হয়, ডক্টর সামাদ ভাই আসে, তখন পুরো আক্রোশ। ডক্টর, উই সার্ভ দি হিউম্যানিটি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট এবং আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি। তবে আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা, আমাদের নিউরোসার্জারি বিভাগের একজন রেসিডেন্ট, সে রুগীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর লোক তাকে বের করে তার উপরে
ধস্তাধস্তি করে, তাকে মারে এবং তাকে সেভ করার জন্য আমাদের আরেক ডক্টর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ করে অতর্কিত হবে এবং তার কলার ধরে 208 নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে 200 থেকে 300 মিটার মারতে মারতে, এবং এখানে নিয়ে এসে তারা ক্ষান্ত হয় নাই। ডিরেক্টর স্যারের রুমের সামনে যে পিএ আছে সেই চেয়ারে বসেছিলেন এবং এই পিএর চেয়ারে তার উপরে আক্রমণ করা হয়। আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের 2টা সিদ্ধান্ত হয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত, অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং 2 নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আমরা যারা ইমার্জেন্সি সার্ভিস দেই, আপনারা দেখেছেন যে যারা ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকেন কত রোগীর লোড থাকে, এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি, পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে এবং সশরীরে উপস্থিত থাকবে উইথ আর্ম, কিন্তু আমাদের প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছেন। আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা দেখেছি আরো কালকে রাতে 2টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আরেকটা ঘটনা হচ্ছে, একটা রোগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ, ওই গ্রুপ সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিল ইমার্জেন্সি রুমে, এবং তার যে অপোনেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কূপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে। তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগীও সেফ না, আপনারা কোথায় সেবা নিতে আসছেন, এখানে রুগীও সেফ না। আরেকটি কথা বলতে চাই, পরে আরেকটা ঘটনা ঘটেছে, আরেকটা ওসেকে, আমরা জানেন যে ইমার্জেন্সি রুমে ওসেকে একটা ক্রিটিক্যাল রুগী এসেছিল ক্রনিক কিডনি ডিজিজের, সেই রুগী মারা যায়। মারা যাওয়ার পরে এই রুগী মারা যাওয়ার পরে আমার ডক্টর, ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং অন্যান্য ডক্টরের উপরে হামলা হয় এবং ইমার্জেন্সি কমপ্লেক্স ওসেক ভাঙচুর করা হয়। তাই আমরা দেখতে পাই যে এখানে ডক্টর, রুগী কেউ নিরাপদ না। আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতিতে, আশ্বাসে কালকে রাত 11টা বাজে আবার কর্মক্ষেত্রে ফিরে যাই। আমরা সকাল 8টা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি, সারা রাত ধরে অপারেশন করেছি, আমরা হাসপাতালে ছিলাম, আমরা দেখেছি, রুগীকে সেবা দিয়েছি। স্যারের কথায় আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি, কিন্তু আমরা কোনো সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই। সিকিউরিটি ফোর্স তারা বাইরে ছিল, কিন্তু ইমার্জেন্সি কমপ্লেক্সের সামনে সশরীরে উইথ উইপন্স থাকার কথা ছিল, আমরা সেটা দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। আমরা 2টা থেকে প্রোগ্রাম রেখেছি বাগান গেটে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই থাকবেন এবং আমাদের দাবি দেওয়া সহ আমরা আপনাদের কাছে আবার ব্রিফ করব। ধন্যবাদ। সকল ব্যাপারে আমি প্রশ্নের উত্তর দিলে 2টা বাজে, আপনারা সবাই থাকবেন প্লিজ। আমাদের এখন শুরু হয় নাই, সারা বাংলাদেশের সমস্ত চিকিৎসক, সরকারি বেসরকারি সবাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদেরকে 2টার পরে করবেন। আমাদের সমস্ত ডক্টররা জমায়েত হবে 2টা বাজে এবং তারা থাকবেন ঢাকা মেডিকেল কলেজ বাগান গেটে 2টা বাজে। আমরা আপনাদের কাছে আবার প্রেস ব্রিফিং করবো।